ছিলেন আদরের সন্তান। তার মৃত্যুর পর অন্ধকার নেমে এসেছে পুরো পরিবারে। 2 বছর আগে আপনাদের মনে থাকার কথা, খুন হওয়া অবসরপ্রাপ্ত মেজর সিনহার পরিবার এখন কেমন আছে? বাধা দেয়া হবে না, তবে কোনো সমস্যা এবং সংকটের সৃষ্টি করলে আইনশৃঙ্খলা বাহিনী বসে থাকবে না। সচিবালয়ের শোকের মাস আগস্ট উপলক্ষে ব্রিফিংয়ে এই কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। বিএনপি একটা রাজনৈতিক দল, তার রাজনৈতিক কৌশল রয়েছে। যখনই প্রতিবন্ধকতা সৃষ্টি করবে, রাস্তাঘাট বন্ধ করার চেষ্টা করবে, তারা যানবাহনের উপরে আঘাত করবে, সেইখানে আমাদের নিরাপত্তা বাহিনী চুপচাপ বসে থাকবে না। আগামী নির্বাচনে 300 আসনে ইভিএমে ভোট চায় ক্ষমতাসীন আওয়ামী লীগ। ইসির সাথে প্রায় 1.5 ঘন্টার সংলাপে দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, ভোট হবে সংবিধান অনুযায়ী। এর জবাবে সিইসি জানিয়েছেন যে ইভিএমে আস্থা নেই বেশিরভাগ রাজনৈতিক দলের। আজকের এই সংলাপে অংশ নিয়ে রাতের ভোটের প্রসঙ্গ টেনে জাতীয় পার্টি বলেছে যে বর্তমান ব্যবস্থায় সুষ্ঠু ভোট হওয়া সম্ভব নয়। নির্বাচন কমিশনের টানা 15 দিনের ধারাবাহিক সংলাপের শেষ দিন। শেষ সংলাপে অংশ নেয় ক্ষমতাসীন আওয়ামী লীগ। দলগুলোর সাথে এই ধারাবাহিক সংলাপ সাংবাদিকদের জন্য টিভি মনিটরে এতদিন সরাসরি সম্প্রচার করে আসছিল নির্বাচন কমিশন, কিন্তু শেষ দিনে এ নিয়ে আপত্তি তোলে আওয়ামী লীগ। পরে বন্ধ হয়ে যায় সরাসরি সম্প্রচার। এর কিছুক্ষণ পর ইসির অনুরোধে সরাসরি সম্প্রচারে রাজি হয় আওয়ামী লীগ। পরে দেশের নির্বাচনের ইতিহাস তুলে ধরে দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, অতীতের বিভিন্ন সময় ভোট জালিয়াতির শিকার হয়েছে আওয়ামী লীগ, তাই ভবিষ্যতে ক্ষমতার পরিবর্তন হবে সংবিধান মেনেই। সংবিধান অনুযায়ী নির্বাচন ব্যতিরিক্ত অন্য কোনো পদ্ধতিতে নির্বাচন ক্ষমতা পরিবর্তনের কোনো সুযোগ নেই। এরপরেই আসে ইভিএম প্রসঙ্গ। আওয়ামী লীগ মনে করে ভোট চুরি ও ডাকাতি বন্ধে ইভিএম এর বিকল্প নেই। আমরা ইভিএম মনে প্রাণে বিশ্বাস করি, চেতনায় ধারণ করি। আমরা দেশে কোনো বিশেষ এলাকা নয়, আমরা 300 আসনে ইভিএম এ ভোট আওয়ামী লীগের পক্ষ থেকে আমরা এই দাবি জানাচ্ছি। জবাবে প্রধান নির্বাচন কমিশনার বলেন, বেশিরভাগ রাজনৈতিক দলেরই আস্থা নেই ইভিএমে। ইভিএম অনেককেই আমরা আস্থায় আনতে পারছি না, কথা বলেছি, ওরা বলছেন না এখানে কিছু এটা একটা আপনাদের সহযোগিতা চাইবো যে ইভিএম নিয়ে একটা সংকট থাকবে, এটা আমাদেরকে একটা সিদ্ধান্ত নিতে হবে। আমরা সিদ্ধান্ত নিব সার্বিক, কিন্তু আপনাদেরকে জানিয়ে দিচ্ছি যে এটার মধ্যে পুরোপুরি ঐক্যমত্য নেই। সিইসি জানান, অতীতের অনেক নির্বাচন নিয়ে প্রশ্ন থাকলেও সবচেয়ে বেশি সমালোচনা হচ্ছে গত 2টি ভোটে। এর পুনরাবৃত্তি চায় না কমিশন। অতীতের অনেক নির্বাচন নিয়ে কম বেশি সমালোচনা বা তর্ক বিতর্ক হলেও 2014 এবং 2018 সালের নির্বাচনে রাজনৈতিক পরিমণ্ডলে অতিমাত্রায় সমালোচনা ও তর্ক বিতর্ক হচ্ছে। এর আগে সকালের সংলাপে অংশ নিয়ে জাতীয় পার্টির মহাসচিব মুখ খুললেন গত নির্বাচনে রাতের ভোট নিয়ে। ব্যালট পেপারটা উপর থেকে মর্নিং এ চলে যাবে, তাহলে রাত্রের বিষয়টা আর এটা আসে না। এটা রাত্রে কিন্তু কাজটা এটা হয় কি আমরা করাইছি, কি বলবেন, হয় এরকম হয় না, ঠিক না। জাতীয় পার্টি প্রশ্ন তোলে ভোটের সময় ইসির ক্ষমতা নিয়ে, তীব্র আপত্তি ইভিএম নিয়েও। এখন পর্যন্ত ইভিএম এর প্রতি আস্থা আসে নাই। এখন পর্যন্ত আমরা মনে হয়, কারণ ইভিএমটা একটা যন্ত্র, সেই যন্ত্র চিপস আছে, সেই চিপসটাকে যে কন্ট্রোল অফিসার সে চেঞ্জ করতে পারে, সেন্টার চেঞ্জ করা যায়। বিএনপি ও সমমনা দলগুলো বয়কট করলেও 39টি দলের মধ্যে ইসির এই ধারাবাহিক সংলাপে অংশ নেয় 28টি দল। আহসান হিমেল, চ্যানেল 24, ঢাকা।
বৈদেশিক মুদ্রার জন্য শুধু রেমিটেন্সের উপরে নির্ভর না করার পরামর্শ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি তাগিদ দিয়েছেন বহুমুখী উৎপাদন, নতুন রপ্তানি পণ্য এবং বাজার সৃষ্টির। নিজ কার্যালয়ে জাতীয় দক্ষতা উন্নয়ন কর্তৃপক্ষের গভর্নিং বডির সভায় এ তাগিদ দিয়েছেন তিনি। জাতীয় ও আন্তর্জাতিক শ্রমবাজারের চাহিদা প্রতিনিয়ত পরিবর্তিত হচ্ছে। বিষয়টি আমলে নিয়ে দক্ষ মানব সম্পদ গড়ে তুলতে জাতীয় দক্ষতা উন্নয়ন কর্তৃপক্ষ প্রতিষ্ঠা করেছে সরকার। প্রধানমন্ত্রীর কার্যালয়ে সংস্থাটির গভর্নিং বডির সভায় উৎপাদন বাড়ানোর পাশাপাশি বিনিয়োগ আকৃষ্টে দক্ষ জনশক্তির প্রয়োজনীয়তা তুলে ধরেন চেয়ারপারসন শেখ হাসিনা। এখন অনেক দেশ কিন্তু বয়োবৃদ্ধের দেশে পরিণত হয়ে গেছে। সেখানে আমাদের একটা বড় বিষয় হলো যে আমাদের বিশাল আকারে যুব শ্রেণী আছে। কাজে তাদেরকে আমরা চাই যে শ্রম বাজারে যে বিদ্যমান সম্ভাবনা ভবিষ্যৎ দেখা যাচ্ছে তার সাথে উপযুক্তভাবে নিজেদেরকে গড়ে তুলবে। করোনার ধাক্কা সামলে ওঠার আগেই যুদ্ধ এবং পাল্টাপাল্টি নিষেধাজ্ঞায় বিপাকে বিশ্ব। প্রধানমন্ত্রী বলেন, সংকট মোকাবেলা করেই এগিয়ে যেতে হবে। স্যাংশন পাল্টা স্যাংশন এবং তার চক্রে পড়ে আমাদের নানা রকম অসুবিধা ভোগ করতে হচ্ছে, কিন্তু তারপরে আমাদের বসে থাকলে হবে না। আমাদের যুব সমাজকে যথাযথ ট্রেনিং দিয়ে আমরা উপযুক্ত করে গড়ে তুলব। বৈদেশিক মুদ্রার রিজার্ভ বাড়াতে উৎপাদন বহুমুখী করা, নতুন রপ্তানি পণ্য ও বাজার সৃষ্টির তাগিদ দেন সরকার প্রধান। শুধুমাত্র রেমিটেন্স উপর নির্ভর করলে আমাদের হবে না। আমাদের এখানে উৎপাদন বাড়াতে হবে, উৎপাদন বহুমুখীকরণ করতে হবে এবং রপ্তানির বাস্কেটটাও আমাদের বাড়াতে হবে। সেখানে আরও কী কী পণ্য আমরা রপ্তানি করতে পারি তার জন্য নতুন বাজার আমাদের খুঁজে বের করতে হবে এবং সেই পণ্য যেন আমরা বাংলাদেশে উৎপাদন করতে পারি অথবা আমরাও বিদেশের জন্য বিনিয়োগ করতে পারি, আমাদের সেই চিন্তাই থাকতে হবে। কৃষির আধুনিকায়ন এবং শিল্পায়নেরও তাগিদ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মেধা আছে, সেই মেধাটা আমাদের। স্বপ্নিল শাহরিয়ার শিশির, চ্যানেল 24, ঢাকা। সেটাকে কিভাবে আগামী 2 থেকে 3 বছরের মধ্যে দেশে জ্বালানির মহা সংকট তৈরি হবে, আর এর জন্য নতুন করে গ্যাস উত্তোলন না করাকে দুষছেন বিশিষ্টজনরা। গণস্বাস্থ্য নগর হাসপাতালে এক আলোচনা অনুষ্ঠান হয়েছে। সেখানে বক্তারা বলেছেন যে এলএনজি কেনার ভুল নীতির কারণেই দেশে এই জ্বালানি সংকট তৈরি হয়েছে। দেশে চলমান জ্বালানি সংকট নিয়ে গণস্বাস্থ্য নগর হাসপাতালে এই আলোচনা সভা। আলোচনা সভায় বক্তব্য রাখেন জ্বালানি বিশেষজ্ঞ সহ বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিত্ব। আলোচকরা বলেন, 2 থেকে 3 বছরের মধ্যে জ্বালানির মহা সংকটে ভুগবে দেশ, আর এজন্য সমুদ্র গ্যাস উত্তোলন না করাকে দায়ী করেন তারা। বাংলাদেশের গ্যাস শেষ হয়ে গেছে, এটা কে বলছে? কবে আমরা শেষ সমীক্ষা করেছি? এটাও একদম ভ্রান্ত ধারণা। আমাদের ডিসকভার্ড গ্যাস ফিল্ডের নিচের স্তরে গ্যাস আছে। বিদ্যুতের কারখানা থাকবে কিন্তু ফুয়েল থেকে আসবে সেটার ব্যাপার নাই, এবং একই সাথে সঞ্চালনের ব্যবস্থায়ও তাদের বড় রকম ঘাটতি দেখা যাচ্ছে। ফলে এই মুহূর্তে সাশ্রয়ী বিদ্যুৎ যেখানে আছে তৈরি হচ্ছে, কিন্তু সেটা ন্যাশনাল গ্রিডে ঠিক মতো আসতে পারছে না। $2 পাচ্ছেন, $10 পাচ্ছেন, তখন আপনি একটা দীর্ঘস্থায়ী চুক্তি কেন ওমান বা কাতারের সঙ্গে করলেন না? সরকার কোনো জবাব দিতে পারবে? ওরা কি বলবে, ভাই আমরা বুঝিনি? ওদিকে দাম যখন বেড়ে যাচ্ছে, স্পট মার্কেট থেকে কিনতে হবে, কারণ স্পট মার্কেট ইজ অলওয়েজ আনস্টেবল। অর্থনীতিবিদরা আছেন, জ্বালানি সংক্রান্ত যারা বিশেষজ্ঞ আছেন, জাতীয় পর্যায়ে একটা কমিশন গঠন করেন যারা একটা জ্বালানি নীতি প্রণয়ন করবেন। IMF থেকে লোন পাওয়া সহজ বিষয় নয় বলে উল্লেখ করেন বক্তারা। এছাড়া কৃত্রিমভাবে দেশে বিদ্যুৎ সংকট তৈরি করা হয়েছে বলেও মনে করেন অনেকে। IMF আসে যখন আর কেউ টাকা দিতে রাজি নেই, কিন্তু আমি বলতে পারি তারা বলবে যে ব্যাংকিং খাতের দুর্নীতি এটা রোধ করতে হবে, কমাতে হবে, এবং এখানে গিয়ে আমার ধারণা সরকার আটকে যাবে, কারণ তারা এত গভীরভাবে জড়িত ব্যাংকিং খাতের দুর্নীতিতে, তাদের সব প্রিয় লোকরা জড়িত, যে এটার থেকে তারা পারবে না, তারা ফেল করবে এই শর্তে। আদানির বিদ্যুৎ আসবে, দেশে সংকটটাকে কঠিন করতে হবে। এই সব জায়গাতে আমরা ভারতের সম্পর্কে সতর্ক না হলে আমাদের কপালে দুঃখ আছে। কুইক রেন্টাল বিষয়ে ইনডেমনিটি দেওয়ার সমালোচনাও করেন বক্তারা। কুইক রেন্টাল নিয়ে দায়ভক্তি আইন দেশ ও দেশের জনগণ সহ অর্থনীতির জন্য গলা কাটা হয়ে গেছে। আশাকেন প্রিন্স, চ্যানেল 24, ঢাকা। সিনহা হত্যা মামলায় সর্বোচ্চ সাজাপ্রাপ্ত আসামিদের ডেথ রেফারেন্স এখন হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায়।
সাজাপ্রাপ্তদের আপিল এবং ডেথ রেফারেন্সের দ্রুত শুনানি হবে কি না সেই সিদ্ধান্ত হয়নি এখনো। তবে বাদী চান দ্রুত কার্যকর হোক আসামিদের সাজা। কক্সবাজার মেরিন ড্রাইভ সড়কে টেকনাফের শামলাপুর চেকপোস্ট, সেখানেই 2020 সালের 31 জুলাই রাতে গুলি করে হত্যা করা হয় সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত মেজর সিনহা মোহাম্মদ রাশেদকে, যা তোলপাড় সৃষ্টি করে পুরো দেশে। আলোচিত সে ঘটনার প্রাথমিক বিচারও শেষ হয়েছে ইতিমধ্যে। চলতি বছরের 31 জানুয়ারি দেয়া আদালতের রায়ে 2 জনের মৃত্যুদণ্ড ও 6 জনের যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ হয়, যদিও খালাস পান 7 জন। রায়ের ডেথ রেফারেন্স হাইকোর্টে যাবার পর এখন চলছে পেপার বুক প্রস্তুতের কাজ। এরপরই হতে পারে শুনানি। বাদী এবং রাষ্ট্রপক্ষের আইনজীবীর আশা উচ্চ আদালতে বহাল থাকবে আসামিদের সাজা। সাক্ষ্য প্রমাণ নির্ভর, যুক্তি নির্ভর, আইন নির্ভর একটা সুলিখিত জাজমেন্ট। আমি আশা করি এটা বহাল থাকবে। এই মামলা মাননীয় মহামান্য হাইকোর্ট তার সুবিধা মতো সময়ে এই মামলা ডেথ রেফারেন্স নিষ্পত্তি করবে বলে আমার বিশ্বাস। মামলার বাদী সিনহার বোন জানান, এ পর্যন্ত মামলা যতটুকু এগিয়েছে তাতে সন্তুষ্ট তারা। তার দাবি, এখন উচ্চ আদালতে দ্রুত শুনানি করে কার্যকর করা হোক সাজা। আমাদের প্রত্যাশার জায়গা ওটাই যে এটাকে যেন অগ্রগতি মানে কি বলবো প্রায়োরিটি দিয়ে এটা যেন আসলে দ্রুত নিষ্পত্তি হয়, মানে উচ্চ আদালতে যেন দ্রুত নিষ্পত্তি হয়। উচ্চ আদালতে যাতে ডেথ রেফারেন্স ও আপিলের দ্রুত শুনানি হয় সেজন্য রাষ্ট্রপক্ষের তৎপর ভূমিকা চান মামলার বাদী। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24। আজ থেকে ঠিক 2 বছর আগে হারিয়েছেন এই সন্তান। ঘুমহীন এই মায়ের কোলের মায়ের চোখের কোণে জমেছে কালো দাগ। সন্তান ফিরবে না সেটি জানেন, শুধু বুকের ধনের ছোট ছোট গল্প বাঁচিয়ে রেখেছে অবসরপ্রাপ্ত মেজর সিনহার মাকে। আর ভাই হারানো বোন এখনও কাতর সেই দুঃখ স্মৃতিতে। আমাদের সহকর্মী কৃষ্ণ সরকারের ক্যামেরায় জানাচ্ছেন হিরণ খান। উত্তরার এই বাড়ি জুড়ে শুনশান নীরবতায় শুধুই হাহাকার। 2020 সালের 31 জুলাই একটি ভয়াবহ দুঃসংবাদ কেড়ে নেয় বাড়িটির সব আনন্দ। ঘরে এসেই প্রথমে মাউরিকে মাউরি ডিং ডিং, মাউরিকে মাউরি ডিং এরকম করতো। চোখের কোণে রাত জাগা কষ্ট, বুকে যক্ষের ধন হারানো বেদনা। এখন অনেক বড় পাওয়াকেও ফিকে মনে হয় সন্তান হারানো মায়ের। সিনহার রেখে যাওয়া ছোট ছোট গল্প নিয়েই বেঁচে আছেন মা। আমরা এখন কোথাও ঘুরতে যে আনন্দ পাই না, কিছু খেতে যে আনন্দ পাই না, খাবার টেবিলে আনন্দ, চায়ের আসরে আনন্দ পাই না। আগে ছোট্ট একটা গাড়ি নিয়ে হলেই বের হয়ে যেতাম আমরা, বের হয়ে আমরা এখানে সেখানে ঘুরে ছোট ছোট আনন্দগুলো মানে অনেক বড় মনে হতো। এখন অনেক বড় কিছু হলেও মনে হয় এটার মধ্যে কোনো আনন্দ নাই। মায়ের কান্নার বাঁধ ভাঙতে না ভাঙতেই ফুপিয়ে ফুপিয়ে কেঁদে ওঠেন সিনহার বোন। একসময় ভাই ছিলেন নিরাপত্তার আশ্রয়। সেই ভাইয়ের খুনিদের বিচারের দাবিতে ঘুরেছেন ঢাকা থেকে টেকনাফের পথে পথে। চোখ জলে ভেজা স্যাঁতস্যাঁতে আর বুক ভরা চাপা কষ্ট নিয়ে বোন বললেন 2 বছরের সংগ্রামী জীবনের কথা। এটা এত চ্যালেঞ্জিং, মানে আমার জীবনে আমরা তো সবাই কম বেশি স্ট্রাগল করি, এরকম স্ট্রাগল মানে আমার জীবনে কেন, আর মনে হয় কারো জীবনে, খুব কম মানুষের জীবনে এই ধরনের স্ট্রাগল আসছে যে ভাই আমাদেরকে প্রোটেক্ট করতো, তার জন্য আমাকে এইভাবে এইসব জায়গাগুলোতে যেতে হয়েছে। এবং আমি কান্না করতে পারিনি, কারণ এটা কান্না করলে কিন্তু পারপাসটা সার্ভ হয় না। হ্যাঁ, নিম্ন আদালতের রায়ে প্রত্যাশা পুরোপুরি পূরণ না হলেও দ্রুত বিচার কার্যকরের অপেক্ষায় সব হারানো পরিবারটি। এই যে ফাঁসির রায় এই দুটো যেন দ্রুত কার্যকর করা হয়, যেটা আসলে আমার আম্মু বা আমি বলি আমাদের আসলে জীবনদশা আমরা এটা দেখতে চাই। দুঃসময়ের দেশের মানুষ ও গণমাধ্যম কর্মীরা পাশে থাকায় সবার প্রতি কৃতজ্ঞতা জানান সিনহার পরিবার।
তো যে জিনিস তুমি রেখে গেছো মানুষ তোমাকে ভুলবে না। হিরণ খান, চ্যানেল 24, ঢাকা। ডলার সংকট আর লোডশেডিং এর প্রভাবে ফের অস্থির চালের বাজার। খুচরায় কেজিতে বেড়েছে 2 থেকে 3 টাকা। ব্যবসায়ীরা বলছেন দুটি কারণ। আমদানি করা চাল সময় মতো আসছে না, এটি একটি। দ্বিতীয় নম্বর কারণ হচ্ছে ঘন ঘন লোডশেডিংয়ে মিলগুলোতে চালের যে উৎপাদন সেটি অর্ধেক হয়ে গেছে। সপ্তাহখানেক ধরে চড়া কুষ্টিয়ার চালের বাজার। সব ধরনের চাল কেজিতে বেড়েছে 2 থেকে 3 টাকা। খুচরা বিক্রেতারা বলছেন মিলারদের কাছ থেকেই কিনতে হচ্ছে বেশি দামে। বাজার নিয়ন্ত্রণে আমদানি করেও কোনো প্রভাব পড়ছে না। ভারত থেকে চাউল আসছে, কিন্তু সে চাউল আসার পরেও তো তার সেই দাম স্থির হচ্ছে না। বাজার যদি নিয়ন্ত্রণ না করে তাহলে সাধারণ মানুষের কষ্টের সীমা থাকবে না। পর্যাপ্ত পরিমাণে এলসির চাল যদি দ্রুত আর কোয়ালিটি সম্পন্ন চাল দ্রুত আনা যায় ভ্যাট উইথড্র করে, তাহলে হয়তো বাজারটা অবশ্যই নিচের দিকে আসবে বলে আমরা। ব্যবসায়ীদের দাবি ডলার সংকটে বেড়ে যাচ্ছে আমদানি খরচ। এছাড়া বাইরে থেকে চাল আসায় গতিও নেই, তাই বাড়তি দামে বড় চালানে আগ্রহ পাচ্ছেন না তারা। ডলারের দাম বেশি হওয়ার কারণে এবং ভারতের চাউলের দাম বেশি, প্লাস ভারত থেকে চাউল বাংলাদেশে নিয়ে আসার পরিবহন বেশি হওয়ার কারণে চাউল বা 1%ও আমাদের দেশে এখনও ঢুকি নাই, যার ফলে চাউলের বাজারে যে প্রভাবটা, চাউলের দাম কমার জন্য যে প্রভাব, সেই প্রভাবটা পুরি নাই। ডলারের দাম কোনোভাবেই করতে পারছে না, কন্ট্রোল করতে পারছে না। ফলে যেই দামে এলসি খুলছে সেই দামে কিন্তু মাল আনতে পারছে না, চাউল আনতে পারছে না। সুতরাং চাউলের যাতে কোনো সংকট না হয় সেই জন্য যদি মন্ত্রণালয়গুলোর মধ্যে একটা সমন্বয় হয়, তাহলে আশা করি যে সাধারণ জনগণের মধ্যে চাউলের ভীতিটা, খাদ্যের ভীতিটা থাকবে না। ঘন ঘন লোডশেডিংয়ের প্রভাবও পড়েছে চালের বাজারে। বিদ্যুৎ যাওয়া আসার খেলায় বেশিরভাগ সময় বন্ধ থাকছে চালকলগুলো। আবার বড় মৌসুম শেষের দিকে হওয়ায় ধান সংকটের অজুহাতও দিচ্ছেন মিলাররা। সব মিলিয়ে দিনাজপুরের অন্তত 300 অটোরাইস মিলে উৎপাদন কমেছে অর্ধেক, তাই আরেক দফা দাম বাড়ার শঙ্কাও তাদের। এরই বড় মৌসুম এখন শেষের দিকে থাকাতে ধান বিক্রেতা কৃষকের সংখ্যা অনেক কমে গিয়েছে এবং স্টকিস্ট থেকেও বিক্রেতার সংখ্যা কমে গিয়েছে, যার জন্য ধানের বাজার কিছুটা বেড়েছে। চালের বাজার নিয়ন্ত্রণে আরও কঠোরভাবে তদারকির দাবি ভোক্তাদের। নাদিম হোসেন, চ্যানেল 24। গাজীপুরের কালিয়াকৈরে বাস চাপায় ব্যাটারি চালিত অটোরিকশার 5 আরোহী নিহত হয়েছেন। গত রাতে টিএনটি বটতলা এলাকায় দুর্ঘটনা ঘটে। পুলিশ বলছে যে কালিয়াকৈর বাস স্ট্যান্ড থেকে চন্দ্রা যাচ্ছিল ইতিহাস পরিবহনের বাস। এ সময় বিপরীতমুখী কেপি পরিবহনের বাসের ধাক্কায় নিয়ন্ত্রণ হারিয়ে এই অটোরিকশাটি ইতিহাস বাসের সামনে এসে পড়ে। এতে চাপা পড়ে ঘটনাস্থলেই মারা যান 2 জন। আহত 3 জনকে হাসপাতালে নেওয়া হলেও বাঁচানো যায়নি। চট্টগ্রামের মিরসরাইয়ে ভয়াবহ দুর্ঘটনায় ভাগ্যক্রমে বেঁচে যাওয়াদের মধ্যে 5 জনের অবস্থা গুরুতর। এর মধ্যে 1 জন আইসিইউতে। তাদের সুস্থ হয়ে ওঠার প্রার্থনার পাশাপাশি স্বজনদের বড় চিন্তা চিকিৎসার খরচ। এ ব্যয় কিভাবে বহন করবে স্বল্প আয়ের পরিবারগুলো, তা নিয়ে যত উৎকণ্ঠা। নারী ছেড়া ধন তাসমির সংকটাপন্ন অবস্থায় চট্টগ্রাম মেডিকেলের আইসিইউতে। তাই সেখানে নিদ্রাহীন সময় পার করছেন মা মনোয়ারা বেগম। শুক্রবার মিরসরাইয়ে ভয়াবহ দুর্ঘটনায় আহত 7 জনের মধ্যে সবচেয়ে শঙ্কাজনক অবস্থায় আছে তাসমির পাভেল। তাই উৎকণ্ঠার শেষ নেই স্বজনদের। তিরকোটার ফ্যান পড়ে গেছে, ক্যাশ পড়ছে, হদামু তিরকোটার ফ্যান হলে ক্যাশ সুন্দর লাগে না, হারি সুন্দর লাগে। ওদের চশমা এখন দিয়ে যাই না, হাতি দিয়ে যাও চশমা। আর আশা গান পূরণ করে তোর মতো এখন সাহায্য করি আর পা করে তোমরা বালা করে দিও। টিয়া পয়সা নাই, মাসে সাহায্য করে দেয়। আহতদের মধ্যে ইমনের পর এখন অনেকটাই সুস্থ হৃদয়ও। কয়েকদিনের মধ্যে ছাড় পাবেন হাসপাতাল থেকে। নিজেই বর্ণনা দিলেন সেই দিনের সেই ভয়াবহ ঘটনা। আমি যখন ট্রেনের সাথে ধাক্কা খাই, ট্রেনের সাথে ধাক্কা খাওয়ার পর আমার জ্ঞান আসে দেখে আমি ট্রেনের চাকার তলে একটা ভাই আমাকে আর ও মাহিনকে ট্রেনে হেঁচড়ায় নিয়ে আসে। তাদের মতো অতটা দ্রুত সুস্থ হয়ে উঠবে না বাকি 4 জন। তাসমির থেকে কিছুটা ভালো থাকলেও এখনো শঙ্কামুক্ত নয় শাওন, মাহিম, সৈকত এবং আয়াত। সব থেকে তারা রিকভার করছে আল্লাহর রহমতে, এটা একটা বিরাট পজিটিভ সাইড। আর এখন মাথার আঘাত থেকে যদি তারা রিকভার করে
তাহলে তারা বাঁচলো, বাঁচার পরে ভালোভাবে বাঁচানোর জন্য, ভালোভাবে ছাত্রত্ব ফেরত দেওয়ার জন্য, মানসিকতা তাদের উন্নত করার জন্য যা যা করা দরকার আমরা সব করব। এ পর্যন্ত খরচ হয়ে গেছে অনেক টাকা, তাই সামনের খরচ কিভাবে চালাবেন সেটা নিয়েও দুশ্চিন্তার ভাঁজ স্বজনদের কপালে। এখন পর্যন্ত কারো কাছ থেকে পাননি কোনো সহায়তা। 40-এর কাছাকাছি চলে গেছে, আর এখানে আমরা কিছু দিচ্ছে না আমাদেরকে, শুধু স্লিপ লিখে দিচ্ছে আর ওষুধ আনতে হচ্ছে। এসএসসি পরীক্ষাও অ্যাটেন্ড করতে পারবে কিনা এটা নিয়ে আমি অনেক চিন্তিত। বেটার যদি 2টা ডোজ লাগে ওটা যদি আমার পকেট থেকে কিনে এনে দেওয়া হয় তাহলে আমি মেডিকেলে এসে লাভ কি, কোনো কিছু সহযোগিতা পাই নাই। শাওনের মা বেঁচে নেই, বাবাও আয় রোজগার করেন না, আয়াতের বাবা রিক্সা চালান। একই অবস্থা অন্যদের পরিবারেরও, তাই সরকারের কাছ থেকে সহায়তা পাওয়ার আশায় আছেন অসহায় পরিবারগুলো। ইবেন মির, চ্যানেল 24, চট্টগ্রাম। সুপ্রিম কোর্টের জাজেস লাউঞ্জে শপথ নিয়েছেন অতিরিক্ত বিচারপতি হিসেবে নিয়োগ পাওয়া 12 জন বিচারপতি। সুপ্রিম কোর্ট জাজেস লাউঞ্জে তাদের শপথ পড়ান প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী। শপথ অনুষ্ঠানে পরিচালনা করেন হাইকোর্ট বিভাগের রেজিস্ট্রার গোলাম রব্বানী। এর আগে এই 11 জনকে নিয়োগ দেন রাষ্ট্রপতি। রোববার এই বিষয়ে একটি প্রজ্ঞাপন জারি করেন আইন মন্ত্রণালয়। এতে বলা হয় যে সংবিধানের 98 অনুচ্ছেদের ক্ষমতা বলে তাদের শপথ নেয়ার দিন থেকে অনধিক 2 বছরের জন্য হাইকোর্ট বিভাগে অতিরিক্ত বিচারক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে তাদের। আওয়ামী লীগ নেতা টিপু এবং শিক্ষার্থী সামিয়া হত্যায় গ্রেপ্তার 4 জনকে 2 দিন করে রিমান্ড দিয়েছেন আদালত। শনিবার রাজধানীর মতিঝিল এলাকা থেকে তাদেরকে গ্রেপ্তার করা হয়। পুলিশ জানিয়েছে গ্রেপ্তার হওয়াদের একজন আওয়ামী লীগের রাজনীতির সাথে যুক্ত, তার নাম টিটো, আর রবিন নামে আরেকজন জাতীয় পার্টির রাজনীতি করেন। গোয়েন্দা কর্মকর্তারা বলছেন টিপু হত্যা মামলায় আগে গ্রেপ্তার হওয়া মুসা সহ অন্যদের দেয়া তথ্যের ভিত্তিতে 4 জনকে গ্রেপ্তার করা হয়েছে। তারা টিপু হত্যায় সরাসরি জড়িত বলে দাবি পুলিশের। ওই ঘটনায় এখন পর্যন্ত 20 জন গ্রেপ্তার হয়েছে। দেশের সমতল ভূমিতে চা চাষ একসময় ছিল আকাশ কুসুম কল্পনা, সেটি বাস্তব হয়েছে পঞ্চগড়ে। শুধু তাই নয়, দেশের চা চাষে এ জেলা এখন দ্বিতীয় অবস্থানে। হাজারো পরিবারের কর্মসংস্থান তো বটেই, পর্যটনেও নতুন সম্ভাবনা তৈরি করেছে এই চা বাগানগুলো। বিস্তারিত জানাচ্ছেন স্বপ্নীল শাহরিয়ার শিশির, ক্যামেরায় ছিলেন মিজানুর রহমান। সমতল ভূমিতে চা চাষে এ যেন বিপ্লব। একসময়ের পতিত গোচারণ ভূমি এখন ভরে গেছে সবুজ পাতায়। শুধু চোখ জোড়ানো নৈসর্গিক সৌন্দর্যই নয়, পঞ্চগড়ের আর্থসামাজিক উন্নয়নেও গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে চা বাগানগুলো। এই এলাকার লেবার ঢাকা যায় কাজ করতো, এখন আর ঢাকা যাইতে হয় না। এইখানে আরও শ্রমিক বাইরে থেকে আইসা আমাদের এখানে কর্মস্থান করে খাচ্ছে। আর যাত্রা শুরু প্রায় 3 দশক আগে। 1996 সালে এ জেলায় সফরে এসে চা চাষের সম্ভাবনার কথা প্রথম বলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সময়ের আবর্তে চা চাষে এখন দ্বিতীয় বৃহত্তম জেলা পঞ্চগড়। তখন তিনি তখনকার জেলা প্রশাসককে বলেন যে তুমি এখানকার মাটিতে চা বাগান করা যায় কিনা এটা একটু পরীক্ষা নিরীক্ষা করে দেখো। 2009 সালে যেখানে আমাদের এখানে চা উৎপাদন ছিল মাত্র 6 লক্ষ কেজি, এটা 2021 সালে আমাদের প্রায় 1,40,00,000 কেজি আমরা চা উৎপাদন করেছি। 25 থেকে 30 হাজার লোকের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হয়েছে। তবে ক্ষুদ্র চাষি ও বাগান মালিকদের অনেকের অভিযোগ, সিন্ডিকেটের কারণে চা পাতার ন্যায্য মূল্য বঞ্চিত হচ্ছেন তারা। জেলা প্রশাসন জানায় অভিযোগের ভিত্তিতে ব্যবস্থা নেওয়া হচ্ছে। 18/5/2022 তারিখে 18 টাকা চায়ের পাতা নির্ধারণ করা হয়েছিল, কিন্তু আমরা দেখতেছি যে ফ্যাক্টরি মালিকরা সেই নির্ধারিত মূল্যে চা পাতা কিনতেছে না। এই মনিটরিং অব্যাহত রেখেছি, আমরা মোবাইল কোড করছি যে যেন এই মূল্যটা যেন সবসময় ঠিক থাকে। তবে এখন যে অভিযোগটা আসছে আমরা এটা নিয়ে আবার এই মাসেই আমরা আবার বসবো। পঞ্চগড়ের চা শিল্পকে এগিয়ে নিতে প্রণোদনা, প্রশিক্ষণ, স্বল্প মূল্যে উন্নত জাতের চা চারা বিতরণ সহ নানা কর্মসূচি চলমান বলে জানান বোর্ড কর্মকর্তারা। ক্যামেলিয়া খোলা আকাশ স্কুলের একটা প্রবর্তন করা হয়েছে এবং চাষিদের দোরগোড়ায় গিয়ে আমরা ইউনিয়ন পর্যায়ে চাষিদেরকে হাতে কলমে চা চাষ শিক্ষা দেওয়া হয় এই স্কুলে। চা বাগান ঘিরে পঞ্চগড়ের পর্যটন শিল্পেও নতুন সম্ভাবনা সৃষ্টি হয়েছে বলে জানান সংশ্লিষ্টরা। সরকারের লক্ষ্য রয়েছে এখানে দেশের 3য় বৃহত্তম চা নিলাম কেন্দ্র স্থাপনের, যেটি হলে চা চাষিরা পরিবহন খরচ ছাড়াই গুণগত মান ঠিক রেখে চা পাতা বিক্রি করতে পারবেন। স্বপ্নীল শাহরিয়ার শিশির, চ্যানেল 24,
তেঁতুলিয়া, পঞ্চগড়। দেশের বাইরের খবর, ভয়াবহ বন্যার কবলে বিশ্বের কয়েকটি দেশ। প্রতিদিনই বাড়ছে মৃতের সংখ্যা। যুক্তরাষ্ট্রের কেন্টাকিতে বন্যা এবং ভূমিধসে প্রাণ গেছে 6 শিশুসহ 25 জনের। এতে ভয়াবহ বিপর্যয় ঘোষণা করেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। অঙ্গরাজ্যের গভর্নরের দাবি আরও বাড়তে পারে মৃতের সংখ্যা। হেলিকপ্টার এবং নৌকায় নিরাপদ দূরত্বে সরিয়ে নেওয়া হয়েছে বাসিন্দাদের। এখনও বিদ্যুৎ বিচ্ছিন্ন প্রায় 3.5 লাখ মানুষ। এদিকে পাকিস্তানের বেলুচিস্তানে বন্যার কারণে 144 ধারা জারি করেছে প্রাদেশিক সরকার। মৃতের সংখ্যা শনিবার 350 ছাড়িয়ে যায় পাকিস্তানে। প্রায় একই পরিস্থিতি ইরানেও। দেশটির 60 শহরে 8 কোটি মানুষ ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা রেড ক্রসের। উচ্চাভিলাষী আর চমকপ্রদ এক প্রকল্প হাতে নিয়েছে সৌদি আরব। দেশটির উত্তর পশ্চিমাঞ্চলে ভবিষ্যতের শহর নিয়মে বিশাল এলাকা জুড়ে তৈরি করা হবে কাচের অবকাঠামো, যার নাম দেওয়া হয়েছে মিরর লাইন। আকাশচুম্বী অবকাঠামোটি নির্মাণে খরচ হবে $1 ট্রিলিয়ন। এমন এক শহর যা ঘেরা থাকবে কাচের কাঠামোতে। সে কাঠামোর উচ্চতা 488 মিটার। সৌদি আরবের নিয়ম শহরে 2টি কাচের ভবনের সমন্বয়ে হবে সেই স্থাপনা, যার নাম দেওয়া হয়েছে মিরর লাইন। উপকূলীয় অঞ্চল, পর্বত ও মরুভূমি জুড়ে 120 কিলোমিটার সমান্তরালে থাকবে এটি। পুরো এলাকাটি পরিচিতি পাবে দ্য লাইন হিসেবে। মিরর লাইন নির্মাণে খরচ হবে $1 ট্রিলিয়ন। 2টি ভবনে যাতায়াতে থাকবে রাস্তা, আর নিচ দিয়ে চলবে উচ্চগতির ট্রেন। পুরো কাঠামোর শুরু থেকে শেষ পর্যন্ত ঘুরে আসতে সময় লাগবে মাত্র 20 মিনিট। সৌদি সরকার প্রকল্পের নাম দিয়েছে নিয়ম। শহরে বাস করতে পারবে অন্তত 50 লাখ মানুষ। আয়তনে এটি হবে যুক্তরাষ্ট্রের ম্যাসাচুসেটস অঙ্গরাজ্যের সমান। শহরে থাকবে উড়ন্ত ট্যাক্সিতে চলাফেরার ব্যবস্থা। বাসিন্দাদের ঘরবাড়ি পরিষ্কারে ব্যবহার হবে রোবট। কার্বন মুক্ত শহরটি চলবে নবায়নযোগ্য জ্বালানি দিয়ে, যেখানে খেলাধুলার জন্য মাটি থেকে 305 মিটার উপরে থাকবে স্টেডিয়াম। সৌদি ভিশন 2030-এর অংশ হিসেবে অত্যাধুনিক এক শহরের সঙ্গে বিশ্বকে পরিচয় করিয়ে দিতে যাচ্ছে দেশটি। মিরর লাইনের নকশা করেছে যুক্তরাষ্ট্রের স্থাপত্য প্রতিষ্ঠান মরফোসিস। আরও অন্তত 9টি নকশা প্রস্তুতকারী প্রতিষ্ঠান যুক্ত আছে চোখ ধাঁধানো প্রকল্পটিতে। রাখি জেসমিন, চ্যানেল 24। দর্শক, এই ছিল আমাদের চ্যানেল 24 সন্ধ্যা 7টার খবরে। বিশ্বের যে কোনো প্রান্ত থেকে সবশেষ খবর জানতে ভিজিট করুন আমাদের ফেসবুক পেজ, ইউটিউব চ্যানেল এবং ওয়েবসাইটে। সাথে থাকার জন্য ধন্যবাদ।